হ্যালো গাইস, আমি অনির্বাণ। আজ আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হয়তো বাস্তবিক প্রেক্ষাপট থেকে কম্পারেটিভলি কিছুটা আলাদা জিনিস। মানে জিনিসটা অ্যাকচুয়ালি আমি বলতে চাইবো হচ্ছে, মানে আগের জন্ম বলে যদি কেউ বিশ্বাস করে থাকো, কি তার আগের জন্ম বা কোথা থেকে হিউম্যান, নট অনলি হিউম্যান, মানে আমাদের জীবনের সৃষ্টি, এই সব কিছুই যদি আমরা মাইথোলজি কিছুটা মিক্স আপ এখানে অবশ্যই থাকবে। এগুলো যদি কেউ বিশ্বাস করো তাহলে তাদের ক্ষেত্রে আশা করি আমার এই আজকের গল্প, আমি এটাকে বলে জিনিসটাকে অপমান করব না। এটা যে ফিল করেছে তার কাছে মানে ভয়ঙ্কর বাস্তব, আর যারা ফিল করেনি তাদের কাছে গল্প। এখন যে যেটা যে বেসিসে নেবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকার। আজ আমি বলবো আমার একটি স্টুডেন্ট কাম ব্রাদার, আমার পাড়ার পাশেই, পাড়ারই সে বাসিন্দা। আমার থেকে মোটামুটি বছর 7-8 ছোট। আমরা দুজনেই বেলঘরিয়া নিবাসী। তা- আর তার নাম হচ্ছে ধৈবত চক্রবর্তী। বিটি রোডের ধারেই তার বাড়ি, ফ্ল্যাটে সে বাসিন্দা। বাবা পিতামাতার একমাত্র সন্তান। বর্তমানে সে পিএইচডির জন্য পাঠরত। মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট, মিশন ব্যাকগ্রাউন্ড আছে। তা ওকে আমি, ওর সাথে আমার আলাপ হচ্ছে, আমি আমার নিজের জীবনের জন্য যখন স্ট্রাগল আপ করছি। আমি নিজের মাস্টার ডিগ্রি করেছি, বিএড করেছি। তখন আমি অবভিয়াসলি একাডেমিকের জন্য, মানে একাডেমিক ফিল্ডের ওপরই আমি চাকরি বাকরির জন্য, শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। তখনই আমার প্রথম সিলেকশন হলো ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে। তা সেখানে আমি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে সকালবেলা আমি আশ্রমে পড়াতাম। তারপরে 10:30টার সময় আমি পাশের তাদের আলাদা সেকশন, উচ্চ মাধ্যমিক সেকশনে পড়ানোর দায়িত্ব পেলাম অ্যাজ আ কেমিস্ট্রি টিচার। তা সেখানে ছেলেটিকে আমি দেখতাম খুবই ভদ্র, শান্ত। হুম। খুব যে তখন মেরিটোরিয়াস লাগতো সেটাও না, কিন্তু খুব বাধ্য ছিল, মনোযোগী ছিল। তারপরে একদিন আমি আমার পাড়ার মধ্যেই সাইকেলে করে আমি নিয়ার বাই কোনো একটা টিউশনে পড়াতে যাচ্ছিলাম। তারপর ওর সাথে দেখা হলো, ও আর একটা বন্ধুর মধ্যে। তখন জানলাম যে ও আর কি বেলঘরিয়াতেই থাকে। যাই হোক, তখন ওরা ক্লাস 12 ছিল। ওরা তো পাস আউট হয়ে গেল। তারপর আমি তো অন্য একটা সার্ভিসে আবার চেঞ্জ করলাম নিজেকে। কদিন পরেই দেখলাম ও আমার সাথে অনলাইনে যোগাযোগ করে কারোর থেকে একটা, আমার কোনো একটা স্টুডেন্টের থেকে ফোন নাম্বার কালেক্ট করে আমাকে ফোন করলো যে, দাদা এরকম তোমার কাছে পড়তে চাই, আমার গ্র্যাজুয়েশনে এরকম কেমিস্ট্রি আছে। তা সেই সূত্রে আর কি ওকে পড়াতে গেলাম। খুবই ভদ্র শিক্ষিত পরিবার। তার বাবা মা যথেষ্ট শিক্ষিত, শিক্ষিতা একজন, মানে একজন ভদ্রলোক, ভদ্রমহিলা। আমার তো খুবই ভালো লেগেছিল এবং ওকে পড়িয়েও আমি খুবই, মানে স্যাটিসফ্যাকশন লাভ করেছিলাম। খুব ভালো রেজাল্টও করেছিল। টানা 2-3 বছর পড়িয়েছি। এর মাঝে মাঝেই আমি একটু বলি, ওকে যেটা দেখতাম, খুবই শান্ত, স্নিগ্ধ এবং আহ, খুব সুপুরুষ এবং দেখতেও খুবই সুন্দর একজন ইয়াং ছেলে, যেটাকে আমরা বলে থাকি তরুণ আর কি। হুম। তা অন্যান্য, মানে বাজার চলতি এখন যেসব ইয়াং ছেলেরা বা তরুণ প্রজন্ম আছে তাদের থেকে সম্পূর্ণ আলাদা। খাওয়া দাওয়ার প্রতি প্রচণ্ড রেস্ট্রিকশান, জীবনের আদব কায়দা, চলাফেরা এবং মানে লৌকিকতা, লোকের সাথে তোমার মরাল এডুকেশন আমরা যেটাকে বলি, যেটা কিন্তু সবাই আমরা পরিবার থেকে পাই কিন্তু আমরা মেনটেন করতে পারি না, সেখানে ও যেন কয়েক গুণ এগিয়ে। হুম। কিছু হলেই আমাকে প্রণাম করা, এ করা, সে করা। খুবই আর কি একটা মিশন ব্যাকগ্রাউন্ড বা ছেলে হলে যেটা হয়, যেটা হওয়া উচিত, সেটা ওর মধ্যে সম্পূর্ণ দেখতে পেয়েছি, কি তারও কিছু বেশি দেখতে পেয়েছি। তারপরে আমি ওকে বলতাম, মানে তুই মাঝে মাঝে একদম স্টিফ হয়ে যাস কেন, তোকে মাঝে মাঝে চুপ করে বসে থাকতে বলি। ও আমাকে খুব একটা শেয়ার করতো না তখন। তা আমিও ভাবতাম যে এ বুঝি ঘরে বসে বসে একদম ঘরকুনো হয়ে গেছে, তাই হয়তো মানে, মানে বোর্ডম ওকে একটা ঘিরে ধরেছে, মানে একঘেয়েমি একটা ভাব ওকে ঘিরে ধরেছে। যাই হোক, তখন ও আমার কাছে শেয়ার করেনি। আস্তে আস্তে দিন গেছে, এ গেছে। ও এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমি আমার চাকরিতে উন্নতি করেছি, এ করেছি। তারপরে রিসেন্ট 1 কি 2 মাস আগে ও আমার সাথে একটা জিনিস শেয়ার করতে, মানে আগ্রহী হলো। ও আমার মধ্যে সেই বিশ্বাসটা খুঁজে পেয়েছে, যেটা ও হয়তো অন্যকে বললে অন্যরা ওকে সো কল্ড, আমাদের বাঙালি ভাষায় খিল্লি ওড়াবে।
একদমই ওকে মানে কি বলবো, মানে মজা করবে, হ্যাঁ মকারি করবে। হ্যাঁ, ও আমার মধ্যে সেটা দেখেছে যে দাদা এরকম হয়তো করবে না। হ্যাঁ, আমি ওর স্যার কাম দাদা দুটি, আমি বলেছিলাম দাদা বলেই মনে হয় ডাকবি, আমাদের বয়স বেশি না। তা যাই হোক, ও আমার কাছে সেই কিন্তু রিলায়েবিলিটিটা ও খুঁজে পেয়েছে বলেই আমাকে একদিন বলল, দাদা আমি কিন্তু মানে তোমাকে কিছু কথা বলার আছে, তুমি যদি সময় দাও। তারপর আমি দেখলাম যে ছেলেটি তো খুবই ভালো ছিল, ওর পরিবারের সাথেও আমার খুবই ভালো সম্পর্ক, আমাদের সমস্ত অনুষ্ঠান ইয়েতে ওদের পদধূলি পড়ে। হ্যাঁ, ওরও যেন ইয়েতে কোনো রকম ভালো রেজাল্ট বা কিছু হলে আমিও সঙ্গে সঙ্গে মিষ্টি নিয়ে ওর বাড়িতে ছুটে যাই। হ্যাঁ, তা আমি মনে হলো যেন একটু শুনি, দেখি না ও কি বলে। হুম, আমি যতই বিজ্ঞান মনস্ক, আমিও ও বিজ্ঞান মনস্ক, তাও শুনি দেখি কি হয়। তারপর একদিন ও আমার বাড়িতে আসলো, এসে আমাকে কিছু কথা আর কি বলা শুরু করলো। সেটা আমি এই পরবর্তী পর্যায়ে ভিডিওর বলছি। তারপর ও চলে গেল ওর ছেলেবেলার একটি কাহিনীতে, যেখানে ও বলতে চাইলো ওর যখন বছর পাঁচেকের দোরগোড়ায় তখন ও হঠাৎ করে নিজের শরীরের মধ্যে একটা আবদ্ধতা, একটা বাউন্ডনেস, একটা কি যেন একটা ভেতরে আটকে আছে, সেটা মানে আমি গিলতে পারছি না, মানে বা উগরাতে পারছি না। ও আর কি সেটা আমাকে শেয়ার করছে। কারুর সাথে যে মানে শেয়ার করবে, অ্যাকচুয়ালি হি কুডন্ট শেয়ার উইথ এনিবডি, যে তারা তাকে ইম্পর্টেন্স দেবে কি না, বা তারা তাকে মকারি করতে পারে যে এটা তোমার মানে ভ্রম, মনের ভ্রম, এটা তোমার ইলিউশন। হ্যাঁ, এইসব মনে করে ও সেটা কাউকে বলতেও পারছে না, এদিকে নিজের ভেতরেও পুরো জিনিসটাকে আটকে রাখতে পারছে না। এমনই একটা পর্যায়ের ওর মধ্যে কিন্তু একটা আনইজি মোমেন্ট কিন্তু তৈরি হলো। ওর খালি মনে হচ্ছে ওর ভেতর থেকে কোনো একটা দিব্য সত্তা হয়তো বেরিয়ে যেতে চাইছে। হ্যাঁ, সেটা হয়তো অন্য কাউকে খুঁজতে চাইছে বা অন্য কিছুর অনুসন্ধানে কিন্তু এগিয়ে যেতে চাইছে। তখনই একটা দিন ও কিন্তু উপলব্ধি করলো যে ওর ভেতরের স্তর ভেদন বা দিব্যালোকের ভেদন যদি হয়ে এইরকম কোনো যদি ব্যাপার হয়ে থাকে, পুরাণে যেগুলো আমরা মাইথোলজি পড়ে জানতে পারি, তা ও সেটা ফিল করতে পেরেছিল ওই স্তরভেদনের সময়। ও কিন্তু নিজের মধ্যেই উপলব্ধি করলো ওই কিন্তু স্বয়ং চতুর্ভুজ নারায়ণ। ঠিক তার পরের দিনই, কি পরের দিন কি দু একদিন পরে, ও তখনকার সময় তো এত ফেসবুক, ইউটিউব বা এত সোশ্যাল মিডিয়ার চল ছিল না। তখন আমরা প্রত্যেকেই টিভিতে রামায়ণ, মহাভারত, আরও অন্যান্য কিছু মাইথোলজির সিরিয়াল বলুন বা অন্য কোনো কার্টুন, এইসব আমরা কিন্তু একদম রোববার দিন, স্পেশালি রোববার দিন, অন্যান্য দিনও হতো, রোববার দিন আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু টিভির সামনে বসে কিন্তু এনজয় করতাম। তা ও কিন্তু সেই সময় কিন্তু ওই মহাভারত, রামায়ণ যেগুলো হতো ও কিন্তু সেটা এনজয় করতো টিভির সামনে বসে। তা সেই রকমভাবেই ও কিন্তু মহাভারত দেখতে বসেছিল। এবং তখন ও কিন্তু মহাভারতের যে বিভিন্ন উপাদান, বৈকুণ্ঠ ধাম, শেষনাগ সজ্জা, দেবীর জ্যোতি, এই সব দেখতে দেখতে কিন্তু ও কিন্তু নিজেকে পুরোপুরি কনফার্ম হয়ে গেল। হি রিয়েলাইজড হিমসেলফ ফুললি দ্যাট হি ইজ দ্য চতুর্ভুজা নারায়ণা। ও কিন্তু নিজে পুরোপুরি কনফার্ম। তারপর থেকেই আজ অবধি বছর 12-13 হয়ে গেল, প্রায় একটি যুগের অবসান হয়ে গেছে। ও নিজের মধ্যে কুড়ে কুড়ে জিনিসগুলোকে নিজের ভেতর আটকে রেখে নিজেই ফিল করে করে, হ্যাঁ, অবশেষে কিন্তু ও কিন্তু নিজের বিশ্বাসের একটি জায়গা খুঁজে পেয়েছিল যাকে ব্যক্ত করা যায়, এবং সেটা সর্বপ্রথম আমি নই, সেটা হচ্ছে তার গুরুদেব। যত দিন যাচ্ছিল ও কিন্তু পুরাণের এক একটা ঘটনার সাথে ওর জীবনের এক একটি মানে ফিলিংস, এক একটি মানে অনুসন্ধান বলুন যাই বলুন, ও কিন্তু তাড়িয়ে তাড়িয়ে তার সাথে কিন্তু মিল উপলব্ধি করছিল, কিন্তু কাউকে বলার কাউকে পারছিল না। অবশেষে কিন্তু হি গট দ্য পারফেক্ট প্লেস, হিজ গুরুদেব। সে গুরুদেব ছিল হচ্ছে সোদপুরের বাসিন্দা, তার কাছে কিন্তু সে কিন্তু আসল জায়গাটি পেয়ে গেল। এরপর স্বয়ং গুরুদেবের নিকট ওর দীক্ষা হলো, এবং গুরুদেবকে সম্পূর্ণ ঘটনাটি, ওর যে এতদিনের ইতিহাস, ও যেটা ও নিজে অভ্যন্তরে তিলে তিলে জমিয়ে রেখেছিল, নিজে তিলে তিলে সেটাকে ফিল করেছিল, নিজে তিলে তিলে কষ্ট পেয়েছিল, সে সমস্ত কিছু সে কিন্তু গুরুদেবের নিকট পদার্পণ করলো। তারপর গুরুদেব তার নিজের দৈব শক্তি, যোগ শক্তি যাই হোক না কেন, তার সম্পূর্ণ প্রয়োগ ঘটিয়ে তাকে কিন্তু অলৌকিকভাবে দীক্ষাদান করলেন। এবং ও নিজেও ফিল করলো ওই হলো সেই অফুরন্ত শক্তিপুঞ্জ, যার মধ্যে সমগ্র বিশ্ব ক্রমশ সৃষ্টি হয়, এবং
তারপরে ক্রমশ বিলীন হয়ে পুনরায় সৃষ্টি হয়, আবার বিলীন হয়। এই একটা সুচক্র কিন্তু ও কিন্তু দেখতে পেল ওর নিজের অভ্যন্তরে, এবং ফিলও করতে পারলো, উপলব্ধিও করতে পারলো। এরপর বছর দুয়েক অতিক্রান্ত, ওর গ্র্যাজুয়েশন এগোচ্ছে। ও আর 5টা ছেলের মতোই রাস্তা দিয়ে হাঁটাচলা করে ও যাতায়াত করছে, টিউশনে, কলেজে, ট্রেনে করে কলেজে আছে। তার মধ্যেও দিয়ে কিন্তু এই ভাব কিন্তু ওর ভেতর থেকে কিন্তু কোনো সময় বিলীন হয়নি। ও কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে যখনই গ্যাপ পেয়েছে, আর 5টা সাধারণ ছেলের মতো কিন্তু পাড়ার মোড়ে আড্ডাও দেয়নি, বা এই আমাদের যে সো কল্ড এখন হাতে ফোন, বা এখন ফোন ঘাটেনি, বা এত আমাদের যে এখনকার যে এত মাস মিডিয়া, সেইটারও যে প্রচুর বহুল ব্যবহার সেটাও করেনি। সেই সময়টি ও কিন্তু অতিবাহিত করেছে ওর সাধনার মধ্যে দিয়ে, যেটা কিন্তু ও তার গুরুর মাধ্যমে রপ্ত করেছিল। সেই সাধনার মধ্যেই একদিন কিন্তু এলো এক চরম সন্ধিক্ষণ, যখন কিন্তু ও বুঝতে পারলো যে ওই কিন্তু সাক্ষাৎ হরিনারায়ণ। সেদিন থেকে কিন্তু ওর মধ্যে সমস্ত সংশয়, এতদিন অবধি ও যে ভেতরের মধ্যে একটা কুড়ে কুড়ে যেটা ওকে খাচ্ছিল, যে সত্যি আমি কি সেই চতুর্ভুজ নারায়ণ, আমি কি সেই সৃষ্টিকর্তা, আমি কি সেই শ্রীকৃষ্ণ, সেটা কিন্তু ওর মধ্যে পুরোপুরি কনফার্মেশন কিন্তু চলে এলো। সমস্ত অ্যাম্বিগুইটিস বলুন, বা সাধনা এই সমস্যা বা সংশয় যাই ছিল, কনফিউশন, সমস্ত কিন্তু সেই দিন থেকে দূর হয়ে গেল। তারপর থেকে কিন্তু আজ অবধি ওর জীবন কিন্তু দৈবময় হয়ে উঠতে লাগলো, এবং ওর আদব কায়দা, চলাফেরা, এ সব কিছুই কিন্তু দেখলেই মনে হয় ও যখন চলে ওর মধ্যে থেকে যেন জ্যোতি ছড়াচ্ছে। আমি নিজেও কিন্তু সেটা কিন্তু উপলব্ধি করতে পারি, যেহেতু আমি নিজেও একজন আস্তিক মানুষ। কিন্তু আমি কোনোদিন ওকে বলিনি যে মনা কি তুই এরকমভাবে, এখনকার আর 5টা ছেলের মতো কেন তুই চলিস না, যেটা যার ব্যক্তিগত ব্যাপার। তারপর অবশেষে ও কিন্তু যেদিন আমাকে জিনিসটা পুরোপুরি রিভিল করলো, তখন আমি বুঝলাম এই ব্যাপার। আমার উপলব্ধিও কিন্তু বৃথা যায়নি। আমিও ঠিক মানুষকেই চিনেছিলাম, যে এ কিন্তু মানুষরূপী নারায়ণ, মানুষরূপী দেবতা নারায়ণ। কিন্তু তারপর একটি সংশয় কিন্তু রয়েই গেল, যে ওর সাথে সম্পর্কিত বা ওর অভ্যন্তরস্থ যে শক্তি আছে, তাকে উপলব্ধি করার জন্য যাকে ও খুঁজছে, সেটা কিন্তু সে পাচ্ছে না। ও কিন্তু কিছুতেই পাচ্ছে না। সাধনার দিনকে দিন অতিবাহিত হচ্ছে। সাধনার চরম সীমায় কিন্তু একদিন ও কিন্তু অবতরণ করলো, এবং সেদিন কিন্তু অবশেষে ও রিয়ালাইজ করলো, গোলকধাম থেকে বিচ্যুত হওয়ার সময় ও যে কথা দিয়েছিল যে আমি তোমায় খুঁজে নেবই, সেই লুকোচুরি খেলায় সম্পন্ন করার জন্যই কিন্তু ও কিন্তু ধরাধামে আবির্ভূত হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস ওর নিজের অভ্যন্তরেও সেই কনফিডেন্স আছে। ও খুব শীঘ্রই ও কিন্তু তাকে